গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু টিডব্লিউএস একাডেমি। আজকে আমরা শুরু করব দেখো সিডিপি ক্লাস 37 নম্বর ক্লাস নিয়ে। এর আগে আমাদের 36 খানা ক্লাস রয়েছে, তোমরা যারা দেখোনি তারা অবশ্যই দেখে নেবে। আমাদের সিডিপির অ্যানালাইসিস গুলো, যেগুলো আমাদের সিডিপি ক্লাসের গুরুত্বপূর্ণ কোশ্চেন গুলো নিয়ে আমরা প্রতিদিন আলোচনা করি, সেখানে কিন্তু 2012 থেকে 12, 14, তারপরে 17, 22 এবং 23-এর সমস্ত যে ধরনের কোশ্চেন গুলো আসে বা যে ধরনের ট্রেন্ড অনুযায়ী চলছিল সেভাবে কিন্তু আমরা অ্যানালাইসিস করছি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে। এবং আমি এটা বারবার বলে থাকি যে ক্লাসগুলো যদি তোমরা মক টেস্ট হিসাবে নাও তাহলে আপকামিং পরীক্ষাতে কিন্তু সুবিধা হবে আরো বেশি। যেমন ডব্লিউবি টেট এবং আপার প্রাইমারি টেটের ক্ষেত্রে কিন্তু এই সিডিপি ক্লাস খুবই গুরুত্বপূর্ণ, যেটা আমি বারবার আগের দিনও বলেছি যে আমাদের ওবিসি বা এই ধরনের যদি কোনো সমস্যাগুলো যদি পরপর মিটে যায় তাহলে কিন্তু আমাদের পরীক্ষা কিন্তু খুব দ্রুত হবে এবং পরীক্ষা পরপর হবে। সেক্ষেত্রে কিন্তু টাইম পাবে না তুমি তোমার প্রিপারেশনের ক্ষেত্রে। সেক্ষেত্রে আগে থেকে যদি তুমি নিজেকে গুছিয়ে রাখো তাহলে কিন্তু তোমার পরবর্তীতে কিন্তু তোমার সুবিধা হবে। যেমন আমাদের এই কারণে আমাদের ফাউন্ডেশন ব্যাচ কিন্তু তুমি নিতে পারো। সেক্ষেত্রে প্রতিটা সাবজেক্টের আলাদা আলাদা ভাবে ফাউন্ডেশন, বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত করানো হচ্ছে। এবং 2024-এর টেট সম্ভাবনাকে লক্ষ্য রেখে কিন্তু এটা করা হয়েছিল। যেহেতু ব্যাচটা এখনো চলছে এবং আপকামিং পরীক্ষা ডব্লিউবি টেট এবং আপার প্রাইমারি টেটের ক্ষেত্রে কিন্তু এটা খুবই সুবিধা হবে। তোমাদের ফাউন্ডেশন, তোমাদের ভিত গড়ে তোলার জন্য কিন্তু এটা খুবই দরকারি। চলো শুরু করি। দেখো, প্রথমে দেখো শিখন সম্পর্কীয় নিম্নের কোন বক্তব্যগুলির মধ্যে কোনটি সঠিক। শিখন সম্বন্ধীয় নিম্নের বক্তব্যগুলির মধ্যে কোনটি সঠিক হবে। প্রতিটি স্টেটমেন্ট পড়ে তারপর উত্তর করা উচিত, কারণ আমাদের উত্তরের মধ্যে কিন্তু অনেক সময় দেখা গেল যে একটা কিছু ওয়ার্ড বা বাক্য থাকে যেটা ওটা নাও হতে পারে, বা আবার দেখা গেল যে কিছু বাক্য রয়েছে বা কিছু ওয়ার্ড রয়েছে যে কারণে কিন্তু ওই উত্তরটাই হবে। সেক্ষেত্রে প্রতিটা স্টেটমেন্ট পড়ে তারপর উত্তর করার চেষ্টা করা উচিত। বিভিন্ন পরীক্ষায় কিন্তু এই কনসেপচুয়াল কোশ্চেন গুলো, ডেটাবেস যে কোশ্চেন গুলো, সেগুলো কিন্তু আসছে। এই কারণে আসছে কারণ তোমাদের যদি তোমরা ঠিকঠাক ভাবে পড়ে উত্তর করার চেষ্টা করো তাহলে কিন্তু তুমি সঠিক আনসারটা খুঁজে পেতে তোমাকে সাহায্য হবে, বা তোমার আনসারের প্রতি তোমার একটা সঠিকতা বা যেটাকে আমরা বলি যে সঠিক পদ্ধতি কিন্তু তুমি অবলম্বন করবে যদি পড়ে তুমি আনসার করার চেষ্টা করো। এখন দেখো যে শিখন সম্পর্কে নিম্নের বক্তব্যগুলির মধ্যে কোনটি সঠিক। উত্তর কি হবে? উত্তর কিন্তু খুব তাড়াতাড়ি উত্তরের দিকে যাওয়া উচিত নয়, যেহেতু টাইম অনুযায়ী তুমি কিন্তু পড়ে তারপর উত্তর করার চেষ্টা করবে। বলো সবাই উত্তর করবে। দেখো, ইতিবাচক প্রক্ষোভ এবং আনন্দদায়ক পরিবেশ শিখনে কার্যকারী হয়। প্রাক্ষোভিক উপাদান কোনো স্তরের শিখনের উপর প্রভাব বিস্তার করে না। শিখন প্রধানত একটি মানসিক প্রক্রিয়া। শিক্ষার্থীদের ভ্রান্তি প্রমাণ করে যে যে কোনো শিখন ঘটেনি। তাহলে ভালো করে লক্ষ্য করো, শিখন সম্পর্কীয় বক্তব্য ঠিক। তাহলে শিখন সম্পর্কে বক্তব্যের মধ্যে আমি বাদ দেব। বাদ কোনগুলো দেব? যে শিক্ষার্থীদের ভ্রান্তি প্রমাণ করে যে কোনো শিখন ঘটেনি, প্রথমে বাদ দিতে যাই। প্রথমে এটা বাদ দেব কারণ শিক্ষার্থীদের ভ্রান্তি মানে শিক্ষার্থীরা সাধারণত ভুল করে থাকে, কিন্তু সেই ভুল শুধরে নিলে আবার ওই জিনিসটাই কিন্তু আরো কংক্রিট আকার ধারণ করবে। কারণ শিক্ষার্থী শিখতে গিয়ে তো কিছু ভুল করে, তাই না? তার মানে এই সিদ্ধান্তে আমি পৌঁছাতে পারবো না যে শিক্ষার্থী কোনো ধরনের শিখন ঘটেনি। এটা বাদ। শিখন প্রধানত একটি মানসিক প্রক্রিয়া। দেখো, শিখন তো এক প্রকার মানসিক প্রক্রিয়া, তার সাথে সাথে আশপাশের পরিবেশ এবং নিজের দৈহিক পরিবেশ, যেটা মানে দৈহিক অবস্থা, এটাও কিন্তু জরুরি। তাহলে শুধুমাত্র আমি জোর দিয়ে বলতে পারবো না যে শিখন একটি শুধুমাত্র মানসিক প্রক্রিয়া। প্রাক্ষোভিক উপাদান কোন স্তরের শিখনের উপর প্রভাব বিস্তার করে না। অবশ্যই করে। প্রাক্ষোভিক উপাদান যেমন ইমোশন, রাগ, ভয়, দুঃখ, ভালোবাসা, এইগুলো শিখনের উপর প্রভাব বিস্তার করে। এইগুলো অতিরিক্ত থাকলে বা যখন আমি শিখন করছি আমাদের প্রাক্ষোভিক অবস্থা যদি স্টেবল না থাকে তাহলে কিন্তু প্রভাব বিস্তার করবে। তাহলে এটা কিন্তু কাটা। তাহলে কোনটি সঠিক হবে? তাহলে একটাই পড়ে রইল, যেটা ইতিবাচক প্রক্ষোভ এবং আনন্দদায়ক পরিবেশ শিখনে কিন্তু কার্যকরী হয়। তাহলে এটা কিন্তু উত্তর হবে ইতিবাচক প্রক্ষোভ এবং আনন্দদায়ক পরিবেশ শিখনে কিন্তু কার্যকরী হবে। এটা গেল। তারপরে দেখো, জিন পিয়াজেটের মতে বিকাশের প্রথম স্তরে, যেমন জন্ম থেকে মনে করো 2 বছর, শিক্ষার্থীরা সবচেয়ে ভালো শেখে। কিভাবে সবচেয়ে ভালো শেখে বলো?
কিভাবে সবচেয়ে ভালো শিখবে? শিক্ষার্থীরা পিয়াজের মতে প্রথম স্তরে জন্ম থেকে 2 বছর পর্যন্ত যেটা তারা ভালোভাবে শিখবে, জন্ম থেকে 2 বছর পর্যন্ত যে কোনো কিছু শেখাতে গেলে তাদেরকে আগে প্রথমে ইন্দ্রিয় পরিমার্জন করতে হবে, অর্থাৎ ইন্দ্রিয়কে সঠিকভাবে ব্যবহার করা, ইন্দ্রিয় পরিমার্জনের শিক্ষা যেটা, সেটা খুবই দরকার। অর্থাৎ ইন্দ্রিয় ব্যবহারের মাধ্যমে, হাতে কলমে, খেলাধুলার মাধ্যমে তারা কিন্তু এটা ভালোভাবে শিখবে। কি বোঝা গেল? হাতে কলমে কাজের মাধ্যমে, হাতে কলমে কাজের মাধ্যমে, ইন্দ্রিয়ের ব্যবহারের মাধ্যমে ভালো করে কিন্তু শিখবে। তাহলে এটা গেল ইন্দ্রিয়ের ব্যবহার। 3 নম্বর দেখো, একজন শিক্ষকের লক্ষ্য হলো প্রতিভাবান শিশুদের সম্ভাবনাকে বাস্তবায়িত করা। নিচের কোনটি তার করা উচিত নয়? একজন শিক্ষকের লক্ষ্য হলো প্রতিভাবান শিশুদের সম্ভাবনাকে সেটা বাস্তবায়িত করা। নিচের কোনটি তার করা উচিত নয়? মানে শিক্ষকের উচিত নয় কোনটি? উত্তর কি হবে দেখো, আগে পড়ো পুরোটাই, যে মানসিক চাপ নিয়ন্ত্রণ করার কৌশল শিক্ষাদান। দেখো প্রতিটা শিক্ষার্থীদেরকে সে প্রতিভাবান হোক বা অন্য কোনো শ্রেণীতে পড়ে যারা, বা অন্য কোনো সক্ষমতা সম্পন্ন শিশু, তাদেরকে মানসিক চাপ নিয়ন্ত্রণ করার কৌশল শিক্ষাদান অবশ্যই দেওয়া উচিত। কারণ মানসিক চাপ নিয়ন্ত্রণ কৌশল শিখতে পারলে সে অনেক ধরনের জটিল পরিস্থিতি বা কাজে কিন্তু তারা এগিয়ে যাবে। তারপরে দেখো, সমবয়সীদের থেকে পৃথক করে তার প্রতি বিশেষ মনোযোগ প্রদর্শন। এখন আমাকে প্রশ্নটা বলা হয়েছে যে একজন শিক্ষকের লক্ষ্য হলো প্রতিভাবান শিশুদের, এই যে প্রতিভাবান শিশু, তাদেরকে সম্ভাবনাকে বাস্তবায়িত করা, তাই না? তাহলে প্রতিভাবান শিশুদেরকে যখন আমি তাদেরকে বোঝাচ্ছি বা পড়াচ্ছি, তাকে সমবয়সীদের থেকে পৃথক যদি করি, তাহলে তার প্রতি বিশেষ যদি মনোযোগ প্রদর্শন করি, তাহলে পক্ষপাতমূলক আচরণ যেটা শ্রেণীকক্ষে হয়, পার্সিয়ালিটি, এটা দেখা যাবে। তাহলে সমবয়সীদের থেকে পৃথক করে তার প্রতি বিশেষ মনোযোগ প্রদর্শন, এটা কিন্তু করা যাবে না। কারণ শ্রেণীকক্ষে তুমি যখন পড়াচ্ছ, তখন তার প্রতি মনোযোগ তো থাকবেই, সতর্কমূলক মনোযোগ তোমাকে দিতে হবে। তার পাশাপাশি সমস্ত ছাত্রই যাতে ভালোভাবে বেস্ট কার্যকরীভাবে শিখতে পারে, সেটার দিকে তোমার নজর দেওয়া উচিত। কখনোই আলাদাভাবে পক্ষপাতিত্বমূলক শ্রেণীকক্ষে যদি আমরা আচরণ করে থাকি, তাহলে সেক্ষেত্রে কিন্তু অন্য শিক্ষার্থী যারা রয়েছে তারা কিন্তু হীনমন্যতা বোধে ভুগতে পারে, বা তাদের মধ্যে অপসঙ্গতি দেখা দিতে পারে, বা তাদের মধ্যে গণতান্ত্রিক মানসিকতা হারিয়ে যেতে পারে। তাহলে সেক্ষেত্রে আমি বলবো এটা আমি উত্তর করলাম বা রেখে দিলাম, তাদের সৃজনশীলতাকে বৃদ্ধির জন্য উৎসাহিত করা, ঠিক। পাঠ্যক্রম বহির্ভূত কর্মসূচিকে উপভোগ করা, শিক্ষাদান, সবই ঠিক। কিন্তু উত্তর যেটা হবে, যেটা করা উচিত নয় যেখানে বলা হচ্ছে, যেখানে সমবয়সীদের থেকে পৃথক করে তার প্রতি বিশেষ মনোযোগ প্রদর্শন, এটা কিন্তু করা যাবে না। সমবয়সীদের থেকে পৃথক করে তার প্রতি বিশেষ মনোযোগ প্রদর্শন, এটা কিন্তু করা যাবে না। 4 নম্বর দেখো, নিচের কোনটি অভ্যন্তরীণ প্রেরণার বৈশিষ্ট্য নয়? নিচের কোনটি অভ্যন্তরীণ প্রেরণার বৈশিষ্ট্য নয়? উত্তর করবে সবাই। তারা কাজ করে আনন্দ পায়, প্রচন্ড উৎসাহ সহকারে কাজ করে, চ্যালেঞ্জিং কাজ
পছন্দ করে তারা সর্বদাই সফল হয়। উত্তর কি হবে? এখানে কি বলা হচ্ছে ভালো করে লক্ষ্য করবে। নিচের কোনটি অভ্যন্তরীণ প্রেরণার বৈশিষ্ট্য নয় বলেছে? নয় যখন বলেছে তাহলে তোমাকে উত্তরগুলো প্রথমে কোনটা সঠিক, কোনগুলো সঠিক সেগুলো আগে তুমি মার্কিং করে করে নাও, তাহলে কিন্তু আরো সুবিধা হবে। যেমন তারা কাজ করে আনন্দ পায়, অভ্যন্তরীণ প্রেরণার বৈশিষ্ট্য এইটা, কাজ করে আনন্দ পায়। কারণ ভিতর থেকে প্রেরণা যদি ভিতর থেকে আসে, আমরা যে কোনো কাজে যে কোনো ধরনের শিখনে, আমরা যে কোনো ধরনের শিখনে কিন্তু আমরা ভিতর থেকে আনন্দ পাই, বা ভিতর থেকে প্রেরণা যদি আসে আমরা কাজ করে কিন্তু আনন্দ পাই। তারপর হচ্ছে প্রচন্ড উৎসাহ সহকারে কাজ করে, অর্থাৎ উৎসাহ তাদের মধ্যে কিন্তু প্রচন্ড ভাবে থাকে, এটা ঠিক। তারপরে চ্যালেঞ্জিং কাজ কিন্তু তারা পছন্দ করে, অভ্যন্তরীণ প্রেরণার ক্ষেত্রে কিছুটা সমস্যামূলক, কিছুটা সহজ, কিছুটা পারা উচিত, তার ক্ষমতার সীমার মধ্যে থাকবে, এটা কিন্তু করা উচিত। এবং তারা যে, আমরা এটা বলতে পারি না যে অভ্যন্তরীণ প্রেরণাযুক্ত ব্যক্তিরা সর্বদাই কাজে সাফল্য অর্জন করে, সাফল্যতা তাদের মধ্যে থাকে, এটা আমরা কখনোই বলতে পারবো না যে তারা সর্বদাই সফল হবে, এটা কিন্তু আমরা বলতে পারবো না। 5 নম্বর দেখো, নিচের কোনটি শিশু শিক্ষার্থীর পঠন অক্ষমতা লক্ষণ নয়? নিচের কোনটি শিশু শিক্ষার্থীর পঠন অক্ষমতা লক্ষণ নয়? এখানে দেখো অপশানে একটু গন্ডগোল রয়েছে, এই অপশন ডিটা বাদ যাবে, এখানে হবে উপরের কোনোটি নয়, তাহলে এখানে সবগুলি উত্তর হবে, সবগুলি উত্তর। তাই এখানে নয় যখন বলেছে যে অক্ষমতার লক্ষণ নয়, যে নিচের কোনটি শিশু শিক্ষার্থীর পঠন অক্ষমতা লক্ষণ নয়? দ্রুত সাবলীল ভাবে পঠন, দ্রুত যে শিক্ষার্থী দ্রুত এবং সাবলীল ভাবে যে পঠন পাঠন করতে পারে, সেটা তো তার অক্ষমতার লক্ষণ নয়। শব্দ এবং ভাব বোঝা, এটা কি অক্ষমতার লক্ষণ? লক্ষণ নয়। সঠিক বানান করা, এটা কি অক্ষমতার লক্ষণ আমরা বলতে পারি? অক্ষমতার লক্ষণ তো নয়, তাই না? তাহলে আমি এখানে অপশন এটা ডি হবে, যে উপরের সবকটি, উপরের সব এগুলো হচ্ছে কোনোটাই লক্ষণ নয়, মানে উপরের সবকটাই হচ্ছে লক্ষণ নয়, মানে এটা সবটাই ঠিক। তারপরে দেখো 6 নম্বর, বিকাশের ক্ষেত্রে নিম্নোক্ত একটি ছাড়া সব পরিবেশগত উপাদান প্রভাব বিস্তার করে। একটি ছাড়া সব পরিবেশগত উপাদান প্রভাব বিস্তার করে, যেমন শিক্ষার মান, শরীর, পুষ্টির গুণগত মান, সংস্কৃতি, এগুলো। একটি, এর মধ্যে একটি ছাড়া সবগুলোই শিখনের উপর বা পরিবেশগত উপাদানের উপর প্রভাব বিস্তার করে, কোনটি হবে সেটি? দেখো ভালো করে উত্তর যদি আমি খুঁজি যে কোনগুলো, কোন পরিবেশগত উপাদান আমাদের প্রভাব বিস্তার করে, যেমন সংস্কৃতি, সংস্কৃতি আমাদের প্রভাব বিস্তার করে শিখনের উপরে, পরিবেশগত উপাদান আমাদের প্রভাব বিস্তার করে, আমরা কোন সমাজে বাস করি এবং কি ধরনের সংস্কৃতি আমরা পালন করি বা আমরা ভিতরে প্রতিপালন করি, সেগুলো আমাদের প্রভাব বিস্তার করে। পুষ্টির গুণগত মান, শিক্ষার্থীর পুষ্টির গুণগত মানের ক্ষেত্রে দেখা গেল অপুষ্টিতে ভোগা শিশু শিখনের উপর কিন্তু তার প্রভাব বিস্তার করবেই, তার শিখন গ্রহণের ক্ষেত্রে সামর্থ্য অক্ষমতার দিক থেকে। এবং শরীর অর্থাৎ তার নিজের যে দেহ কাঠামো, দেহ কাঠামোর দিক থেকে যদি সে অসুস্থ শিক্ষার্থী হয় তাহলে সেক্ষেত্রে প্রভাব বিস্তার করবে। কিন্তু শিক্ষার মান এই জায়গাটায় কিন্তু আমরা প্রভাব বিস্তার করে না, কারণ শিক্ষার মান নির্ভর করে শিক্ষার পরিকল্পনার সাথে যারা প্রত্যক্ষভাবে যুক্ত, বা আমরা শিক্ষক যারা বিদ্যালয়ে রয়েছে বা তারা কিভাবে শিক্ষা দান করবে তার উপরে কিন্তু প্রভাব
বিস্তার করে। অর্থাৎ শিক্ষার মানটা আমরা এটা বলতে পারি না যে এই পরিবেশগত, একটি ছাড়া সব পরিবেশগত উপাদান, সবগুলো পরিবেশগত উপাদান, কিন্তু ওটা পরিবেশগত উপাদান নয়। শিক্ষার মান নির্ভর করে বিদ্যালয় কর্তৃপক্ষ বা পাঠ্যক্রম কর্তৃপক্ষ বা বোর্ড কর্তৃপক্ষের উপরে। তারপর দেখো, সীমা প্রতিটি পাঠ দ্রুত শিখতে পারে কিন্তু লীলার শিখতে দেরি হয়, বিকাশের যে নীতিটি এক্ষেত্রে সক্রিয়। সীমা প্রতিটি পাঠ দ্রুত শিখতে পারে কিন্তু লীলার শিখতে কিন্তু দেরি হয়। এখন বিকাশের নীতির ক্ষেত্রে, বিকাশের যে নীতিটি এক্ষেত্রে সক্রিয়, তা কোনটি? দেখো, সীমা প্রতিটি পাঠ দ্রুত শিখতে পারে কিন্তু লীলা শিখতে দেরি হয়, এটাকে আমরা বলবো যে ব্যক্তিগত যে পার্থক্য থাকে, মানুষে মানুষে পার্সোনালিটির যে পার্থক্য থাকে, সেক্ষেত্রে এর নীতিটি কিন্তু সক্রিয় হয়। 8 নম্বর দেখো, বিকাশ শুরু হয় কখন? শৈশবকাল থেকে, প্রাক বাল্যকাল স্তর থেকে, বাল্যকালোত্তর স্তর থেকে, প্রাক জন্মকাল স্তর থেকে। কোন স্তর থেকে বিকাশ শুরু হবে? বিকাশ শুরু হবে কোন স্তর থেকে? দেখো, বিকাশ শুরু হচ্ছে যেটা হচ্ছে প্রাক জন্মকাল স্তর। প্রাক জন্মকাল স্তর থেকে কিন্তু আমাদের বিকাশ শুরু হয়। নিচের কোনটি প্রধানত বংশগত উপাদানের মধ্যে পড়ছে? নিচের কোনটি প্রধানত বংশগত উপাদানের মধ্যে পড়ছে? উত্তর করবে যে সমবয়সীদের প্রতি মনোভাব, চিন্তন প্রক্রিয়া, চোখের রং, সামাজিক কার্যকলাপে অংশগ্রহণ। বংশগত উপাদান এর মধ্যে কোনটি? দেখো, এদের মধ্যে যেটা বংশগত উপাদান সেটা হচ্ছে চোখের রং। এই চোখের রংটা হচ্ছে বংশগত উপাদান, বাদবাকি কিন্তু বংশগত উপাদান নয়। 10 নম্বর দেখো, সমবায় ভিত্তিক শিখন অপেক্ষা বয়স্ক এবং দক্ষ শিক্ষার্থীরা অল্প বয়স্ক এবং স্বল্প শিক্ষার্থীদের সাহায্য করে। এর ফলে এটা সমবায় ভিত্তিক শিখন মানে দলগত শিখনের কথা বলা হচ্ছে, বা আমরা সহযোগিতামূলক শিখনের কথা বলা হচ্ছে, যেখানে অপেক্ষাকৃত বয়স্ক এবং দক্ষ শিক্ষার্থীরা অল্প বয়স্ক এবং স্বল্প শিক্ষার্থীদের সাহায্য করে। এর ফলে আমাদের ফলাফল আমরা কি দেখতে পাই? দলের মধ্যে দ্বন্দ্ব দেখা যায়, পারদর্শিতার উন্নতি এবং আত্মপ্রত্যয় ঘটে, তীব্র প্রতিযোগিতা দেখা যায়, নৈতিক বিকাশের উন্নতি হয়। কোনটি কোনটি হবে উত্তর? কোনটি হবে বলো, উত্তর কোনটি হবে? ভালো করে দেখো যে সমবায় ভিত্তিক শিখনে যেখানে অপেক্ষাকৃত বয়স্ক এবং দক্ষ শিক্ষার্থীরা যখন অল্প বয়স্ক এবং স্বল্প দক্ষ শিক্ষার্থীদের সাহায্য করছে, তখন তাদের মধ্যে তীব্র প্রতিযোগিতা, নৈতিক বিকাশের উন্নতি, দলের মধ্যে দ্বন্দ্ব, এটা কোনোটি দেখা যায় না। দেখা যায় যেটা হচ্ছে পারদর্শিতার উন্নতি এবং আত্মপ্রত্যয় ঘটে। এই অপেক্ষাকৃত বয়স্ক এবং দক্ষ শিক্ষার্থীরা যখন অন্য কোনো শিক্ষার্থীদের শিক্ষা দান করছে, শিক্ষা তখন যখন অন্য কাউকে বোঝাচ্ছে, তখন সে নিজে ভালো করে বুঝেছে, ওই কারণে সে বোঝাতে পারছে। এই যে আত্মপ্রত্যয়, এটা ঘটবে, পারদর্শিতার উন্নতি ঘটবে, অর্থাৎ সে শিখনে কতটা দক্ষ হয়েছে, কতটা পারফরমেন্স তার রয়েছে, সেটা কিন্তু দেখা যাবে। অর্থাৎ পারদর্শিতার উন্নতি এবং আত্মপ্রত্যয় কিন্তু ঘটে এই জায়গাটায়। শিক্ষার্থী কেন্দ্রিক শ্রেণীকক্ষে শিশুরা সাধারণত কিভাবে শেখে? শিক্ষার্থী কেন্দ্রিক শ্রেণীকক্ষে শিশুরা সাধারণত কিভাবে শেখে? শিক্ষার্থী কেন্দ্রিক শ্রেণীকক্ষে শিশুরা সাধারণত কিভাবে শেখে?
দেখো, শিক্ষার্থী কেন্দ্রিক শ্রেণীকক্ষে শিক্ষার্থীরা তাদের ইচ্ছা অনুযায়ী তারা ব্যক্তিগতভাবে এবং দলগতভাবে উভয় ভাবে কিন্তু শিখতে পারে। তারা ব্যক্তিগত এবং দলগত উভয় ভাবে তারা কিন্তু শিখতে পারে শিক্ষার্থী কেন্দ্রিক শ্রেণীকক্ষে। এরপরে দেখো, বহুবিধ বুদ্ধির তত্ত্বে মাল্টিপল ইন্টেলিজেন্স থিওরিতে যে ক্ষমতার সাহায্যে প্রাণী, খনিজ পদার্থ, গাছপালা চেনা ও শ্রেণীকরণ করা যায় তাকে কি ধরনের বুদ্ধি আমরা বলতে পারি? বহুবিধ বুদ্ধির তত্ত্বে মাল্টিপল ইন্টেলিজেন্স থিওরিতে যে ক্ষমতার সাহায্যে প্রাণী, খনিজ পদার্থ, গাছপালা চেনা ও শ্রেণীকরণ করা যায়, এই মাল্টিপল ইন্টেলিজেন্স থিওরিতে যে জিনিসগুলো রয়েছে যেমন প্রাণী, খনিজ পদার্থ, গাছপালা চেনা, শ্রেণীকরণ করা, এটা আমরা কোন বুদ্ধির মাত্রার কথা আমরা বলতে পারি? এই মাল্টিপল ইন্টেলিজেন্স অফ থিওরিটা কার? এটা হাওয়ার্ড গার্ডনারের যে মাল্টিপল ইন্টেলিজেন্স থিওরি, সেখানে যে ভাষাগত বুদ্ধি, স্থানিক বুদ্ধি, লজিক্যাল ম্যাথমেটিক্যাল বুদ্ধি, প্রাকৃতিক বুদ্ধি, কোনটি হবে উত্তর? উত্তর করবে সেটা হবে যে ভাষাগত, স্থানিক, লজিক্যাল ম্যাথমেটিক্যালের ক্ষেত্রে আমরা বলবো এটা প্রাকৃতিক বুদ্ধির মধ্যে পড়ছে। প্রাকৃতিক বুদ্ধি যেটা, এর সাহায্যে প্রাণী, খনিজ পদার্থ এবং গাছপালা চেনা এবং শ্রেণীকরণ করা যাবে। 13 নম্বর দেখো, পরবর্তী শৈশবে শিশু মনে কি ধরনের আবেগ জন্ম নেয়? পরবর্তী শৈশবে, পরবর্তী শৈশব অর্থাৎ পরবর্তী শৈশবে শিশু মনে কি ধরনের আবেগ জন্ম নেয়? পরবর্তী শৈশবে শিশু মনে যেটা আমাদের থাকে, সেটা আস্তে আস্তে যেগুলো আমাদের আবেগ যেগুলো জন্ম নেয়, যেগুলো সৌন্দর্যের প্রতি আকর্ষণ, ধর্মীয় দিক থেকে, তারপর দেশাত্মবোধক দিক থেকে, এগুলো সবগুলি কিন্তু আমাদের উত্তর হবে। এগুলো আবেগ কি ধরনের জন্ম নেয় এটা নির্ভর করে সাধারণত পরিবেশ এবং তার যেখানে শিক্ষা গ্রহণ করছে তার উপরে কিন্তু নির্ভর করে অনেক ক্ষেত্রে। সেক্ষেত্রে কিন্তু এটা কিছুটা পরিবর্তন হতে পারে যে পরবর্তী শৈশবে যে সে যেখানে প্রতিপালিত হচ্ছে তার পরিবেশটা, তার গণতান্ত্রিক পরিবেশটা কি হবে সেটা কিন্তু আমাদের নির্ভর করে। শিশুর বয়সন্ধিকালে কাদের প্রতি ভালোবাসার আবেগ বেশি দেখা যায়? শিশুর বয়সন্ধিকাল বা কৈশোরের ছেলে মেয়েদেরকে কাদের প্রতি আবেগ বা ভালোবাসা দেখা যাবে? বন্ধুদের প্রতি, দেশের প্রতি, বীরদের প্রতি, নাকি উপরের সবগুলি? কোনটি? শিশুর বয়সন্ধিকালে কাদের প্রতি ভালোবাসার আবেগ দেখা যাবে? দেখো, বয়ঃসন্ধি কাল মানে হচ্ছে যে এমন একটা পরিবর্তন হঠাৎ দেহ মনে আসে যেগুলো আমরা কি করতে পারি না। আমরা বয়ঃসন্ধি কালে ছেলেমেয়েরা দিশাহারা হয়ে যায়, তারা অনেক সময় অনৈতিক কাজ করে বসে। এই এই বয়ঃসন্ধি কালকে ঝড়ঝঞ্ঝার কাল বলেছিলেন মনোবিদ স্ট্যানলি হল। এই কারণ কি, বয়ঃসন্ধি কালে এমন দেহ মনে এক ধরনের ব্যাপক যে পরিবর্তন দেখা যায়। তারা প্রথম দিকে কিন্তু সমাজ থেকে নিজেকে দূরে সরিয়ে রাখে, তারপর আস্তে আস্তে সমাজের সব দায়িত্ব পালন করতে যায়। আবার দেখা যায় এমন হিরো ওরশিপ তার মধ্যে দেখা যায়, বীর পূজা, অর্থাৎ সে আদর্শ মডেল একজনকে মনে করে বা অন্য তার কাছে যে যে আদর্শ ব্যক্তি এমন এক রোল মডেলকে মনে করে তার অনুকরণ করতে চায়, তাই না? তারপরে তার প্রতি, দেশের প্রতি বা বন্ধুদের প্রতি একটা আলাদা আবেগ একটা কিন্তু তৈরি হয় এবং বিভিন্ন ধরনের অ্যাডভেঞ্চারাস মূলক কাজ কিন্তু এই সময় তারা করতে চায়। তাহলে কাদের প্রতি ভালোবাসা? বন্ধু, দেশ, বীর সবগুলোর প্রতি একটা ভালোবাসা কিন্তু তার মধ্যে একটা জন্ম নেয়, বা তাদের প্রতি আনুগত্য বোধ বা তাদেরকে অনুকরণ করা বা তাদের সামনে কিছু করে দেখানোর এটা একটা অনুভূতি তার মধ্যে কিন্তু সবসময় একটা কাজ করে। 15 নম্বর দেখো, নিড রিডাকশন থিওরি। নিড রিডাকশন থিওরি বা যেটাকে আমরা বলি চাহিদা ক্রমহ্রাসমান থিওরি বা চাহিদার ক্রমহ্রাসমানতার মাত্রা, সেক্ষেত্রে কোনটি হবে সঠিক উত্তর? স্কিনার, হাল, ম্যাকডুগাল, থর্নডাইক, কোনটি? নিড রিডাকশন থিওরি কে দিয়েছিলেন? ভালো করে লক্ষ্য করে দেখবে যে নিড রিডাকশন থিওরি যেটাকে দিয়েছিলেন হালের নিড রিডাকশন থিওরি। স্কিনারের তো সক্রিয় অনুবর্তন এটা জানো, ম্যাকডুগালের প্রেষণা রয়েছে, থর্নডাইকের প্রচেষ্টা ভুল তত্ত্ব রয়েছে।
16 নম্বর দেখো, কোন প্রাণীর ওপর পরীক্ষা করে কোহলার তার শিক্ষা তত্ত্ব উপস্থাপিত করেছিলেন? কোন প্রাণীর ওপর পরীক্ষা করে কোহলার তার শিক্ষা তত্ত্ব উপস্থাপিত করেছিলেন? শিম্পাঞ্জি, বানর, কুকুর নাকি ইঁদুর? এগুলো অনেকবার হয়েছে, যেমন অন্তর্দৃষ্টিমূলক শেখে এই জায়গাগুলো বারবার হচ্ছে এই কারণে, কারণ এখান থেকে কিন্তু গভীর থেকে যদি প্রশ্ন আসে তাহলে কিন্তু তোমরা ভুল করতে পারো, এই কারণে বারবার করানো হচ্ছে। যে অন্তর্দৃষ্টিমূলক শিখন এটা কি, অন্তর্দৃষ্টিমূলক শিখন সম্পর্কে কয়েকটা যদি স্টেটমেন্ট থাকে তাহলে সেক্ষেত্রে তোমাকে পড়ে কিন্তু উত্তর করতে হবে। অন্তর্দৃষ্টিটা হচ্ছে যে হঠাৎ কোনো বা চেষ্টা করার ফলে বা কোনো সমস্যার সমাধান যদি আমরা না পারি, কোনো কাজে যখন ব্যস্ত থাকলাম বা দেখা গেল যে ওই কাজটা আমাদের অবচেতন স্তরে মনে মনে কাজ হয়, তখনই হঠাৎ করে কোনো সমস্যার সমাধান আমাদের মনে বা মগজে এসে উপস্থিত হয়, সেটাকে আমরা বলি অন্তর্দৃষ্টি। এই অন্তর্দৃষ্টি শিম্পাঞ্জি যে মানে শিক্ষার্থীর উপর মানে যে যার উপরে যে প্রাণীর উপরে পরীক্ষা করেছিলেন তার নাম হচ্ছে শিম্পাঞ্জি, এবং শিম্পাঞ্জির নামটা ছিল সুলতান, বুদ্ধিমান শিম্পাঞ্জি ছিল। 17 নম্বর দেখো, শিশুদের ক্ষেত্রে পর্যবেক্ষণের আদর্শ পদ্ধতি কোনটি? পর্যবেক্ষণের যে আদর্শ পদ্ধতি কোনটি হবে? সাক্ষাৎকার পদ্ধতি, বাস্তব পদ্ধতি, ব্যক্তিগত পর্যবেক্ষণ পদ্ধতি নাকি পরিদর্শন পদ্ধতি? শিশুদের ক্ষেত্রে পর্যবেক্ষণের আদর্শ যদি আমরা পদ্ধতি বলি কোনটি হবে? উত্তর কি হবে? শিশুদের ক্ষেত্রে পর্যবেক্ষণের আদর্শ পদ্ধতি কোনটি? সাক্ষাৎকার, বাস্তব পদ্ধতি নাকি ব্যক্তিগত পর্যবেক্ষণ পদ্ধতি নাকি পরিদর্শন পদ্ধতি? উত্তর করবে, দেখো শিশুদের ক্ষেত্রে পর্যবেক্ষণের যে আদর্শ পদ্ধতি সাক্ষাৎকার, বাস্তব, পরিদর্শন পদ্ধতি এগুলো হবে না। হবে কোনটা? শিশুদের ক্ষেত্রে বলা হচ্ছে, ভালো করে লক্ষ্য করবে এই জায়গাটায়, শিশুদের ক্ষেত্রে বলা হচ্ছে, সেক্ষেত্রে আমরা কিন্তু ব্যক্তিগত পর্যবেক্ষণের দিকে যাব। ব্যক্তিগত পর্যবেক্ষণ পদ্ধতি হচ্ছে শিশুদের ক্ষেত্রে পর্যবেক্ষণের কিন্তু আদর্শ একটা পদ্ধতি। আবার বলছি, আমাদের টেট প্রস্তুতি 2024-কে লক্ষ্য রেখে যে ব্যাচ আনা হয়েছিল বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত, আমাদের ফাউন্ডেশন ব্যাচ প্রতিটা সাবজেক্টের আলাদা আলাদা এক্সপার্ট টিচার দ্বারা করানো হচ্ছে। সেখানে কিন্তু তোমাদের আপার প্রাইমারি টেট, যেটা আমি বারবার উচ্চারণ করছি, কেন উচ্চারণ করছি, কারণ আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে সমস্যাটা রয়েছে, ওবিসি সমস্যা বা আনুষঙ্গিক যে সমস্যা, সেটা কিন্তু মিটতে চলেছে। মিটে গেলেই কিন্তু আমাদের পরপর কিন্তু পরীক্ষা হবে। সেক্ষেত্রে কিন্তু দিশেহারা থেকে সঠিক সঠিক প্রস্তুতির সন্ধান পেতে তুমি কিন্তু এই ব্যাচটা নিতে পারো। সেক্ষেত্রে তোমার আপার প্রাইমারি টেটও হবে, আবার এদিকে টেট প্রস্তুতি যেটা আমাদের প্রাইমারি টেটের ক্ষেত্রে বলছি সেটাও কিন্তু কার্যকরী হবে। 18 নম্বর দেখো, শারীরিক উন্নতি ও বৃদ্ধি বলতে কি বোঝায়? শারীরিক উন্নতি ও বৃদ্ধি বলতে কি বোঝায়? স্বাস্থ্যবান হওয়া নাকি অন্তর্নিহিত ও বাহ্যিক উন্নতি নাকি দৈর্ঘ্য বৃদ্ধি নাকি রোগ মুক্ত হওয়া, কোনটি বলা বলা যাবে শারীরিক উন্নতি বলতে? দেখো শারীরিক উন্নতি বলতে কি বোঝায়, স্বাস্থ্যবান বা এটা আমরা বলতে পারি না, এটা বলতে পারি যে ভিতর থেকে এবং বাইরে থেকে তার যেন একটা উন্নতি দেখা যায়। ভিতর থেকে এবং বাইরে থেকে, অর্থাৎ অন্তর্নিহিত এবং বাহ্যিক একটা উন্নতি বলা যায়। সে ভিতরে তার আচরণ বা তার সংস্কৃতি, তার মূল্যবোধের দিক থেকে সে যেমন উন্নত মানের, তেমন তার দৈহিক দিক থেকেও সে উন্নত মানের হবে। আবার দেখা গেল যে শুধুমাত্র স্বাস্থ্যবান হলো হলো কিন্তু তার পার্সোনালিটি বা অন্য অন্য দিক থেকে, মানসিক বা মনোজগতের দিক থেকে সে কিন্তু পিছিয়ে রয়েছে। তাহলে সেক্ষেত্রে আমরা শারীরিক উন্নতি ও বৃদ্ধি কিন্তু বলতে পারবো না ওটাকে। ওটা কি বলা যাবে? ওটা কিন্তু বলা যাবে না। তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি যে শারীরিক উন্নতি ও বৃদ্ধি বলতে বোঝায় অন্তর্নিহিত ও বাহ্যিক উন্নতি, যেটা সেটা আমরা বলতে পারি। 19 নম্বর দেখো, নিম্নলিখিত কোন বিষয়গুলি বিদ্যালয়ে অন্তর্ভুক্তিমূলক শিক্ষার আয়োজন এবং সার্থকতার জন্য প্রয়োজনীয় নয়? এখানে কি চাইছে? নয় বলেছে।
এখানে 9 যখন বলেছে তখন কি হবে, এটা উত্তর করবে সবাই। অন্তর্ভুক্তিমূলক শিক্ষার আয়োজন সার্থকতার জন্য প্রয়োজনীয় পরিকাঠামো ব্যবস্থা থাকবে, অর্থের ব্যবস্থা থাকবে, বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকাদের বিশেষ প্রশিক্ষণ প্রাপ্ত হওয়া দরকার। এটা না হলেও চলবে, কারণ এটা অন্তর্ভুক্তিমূলক শিক্ষা, যেখানে সাধারণ বিদ্যালয়ে মৃদুমাত্রার অক্ষম শিশুদের শিক্ষা দানের জন্য একটা কাঠামোর মধ্যেই রাখা হয়, তাকে আমরা অন্তর্ভুক্তিমূলক শিক্ষার আয়োজন বলে থাকি। সেখানে সমস্ত শিক্ষক কিন্তু প্রশিক্ষণ প্রাপ্ত থাকেন না, এই জায়গাটা মনে রাখতে হবে। তাহলে বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকাদের বিশেষ প্রশিক্ষণ প্রাপ্ত, এটা কিন্তু আমরা বলতে পারবো না। 20 নম্বর দেখো, শ্রেণীকক্ষে প্রশ্ন করার মাধ্যমে কি করা যাবে? শ্রেণীকক্ষে প্রশ্ন করার মাধ্যমে বিষয়বস্তুকে প্রাঞ্জল করা যায়, নিষ্ক্রিয়তা সৃষ্টি করা, সময় নষ্ট করা, বিশৃঙ্খলা সৃষ্টি করা। কোনটি? শ্রেণীকক্ষে যদি আমরা প্রশ্ন করি, বিষয়বস্তুকে প্রাঞ্জল করা যায়। বিষয়বস্তুকে কি করা যাবে? প্রাঞ্জল করা যাবে শ্রেণীকক্ষে প্রশ্ন করার মাধ্যমে। 21 নম্বর দেখো, শিক্ষণ প্রক্রিয়া সম্পন্ন হয়। শিক্ষণ প্রক্রিয়া সম্পন্ন হয় প্রধানত শ্রেণীকক্ষে, বিদ্যালয়ে, সমাজে নাকি গৃহে? শিক্ষণ প্রক্রিয়া সম্পন্ন হয় কোথায়? উত্তর করো। এটা সম্পূর্ণ হবে সহজ প্রশ্ন, যেটা শ্রেণীকক্ষে আমরা বলতে পারি। 22 নম্বর, একজন শিক্ষক কিভাবে ছাত্রছাত্রীদের মনোযোগ আকর্ষণ করতে পারে? কিভাবে মনোযোগ, ছাত্রছাত্রীদের মনোযোগ যেটা কিভাবে আকর্ষণ করা যাবে? উত্তর করবে। নিজেই ছাত্রছাত্রীদের সতর্ক করবেন, এটা হবে না। প্রধান শিক্ষক প্রিন্সিপালের দ্বারা সতর্ক করবেন, এটা হবে না। ছাত্রছাত্রীদের পর্যবেক্ষণ দেখার মাধ্যমে, এটা হবে না। শিক্ষণ পদ্ধতি ছাত্রছাত্রীদের আগ্রহ অনুযায়ী করে তাদেরকে মনোযোগ আকর্ষণ করতে পারেন, অর্থাৎ পদ্ধতি, সময়, ক্লাসের সামর্থ্য অনুযায়ী যদি আমরা করি, তাহলে কিন্তু এটা আগ্রহ অনুযায়ী করা যাবে, অর্থাৎ ছাত্রছাত্রীদের মনোযোগ আকর্ষণ এটা কিন্তু করা যাবে। 23 নম্বর দেখো, আপনার ক্লাসে একজন ছাত্রছাত্রী ক্রমাগত একটি বিষয়ে খারাপ ফল করছে, এক্ষেত্রে আপনি কি করবেন? আপনি কি করবেন? ছাত্রছাত্রীকে আরো পরিশ্রম করতে বলবেন যাতে বিষয়টি অধিগত হয়। এখানে ভালো করে দেখো, আপনার ক্লাসে একজন ছাত্রছাত্রী ক্রমাগত একটি বিষয়ে খারাপ ফল করছে। এই খারাপ ফল করার ক্ষেত্রে যেটা আমাদের দরকার হবে, সেটা হচ্ছে রিমেডিয়াল বা আমাদের বিশেষ ক্লাস বা বিশেষ ক্লাস, যেটা আমরা বলি শ্রেণীকক্ষের আলোচনা, সেটা আমাদের চলবে। এটাও হবে। এবং ছাত্রছাত্রী যেটা ক্রমাগত একটা বিষয় যদি খারাপ ফল করছে, ক্রমাগত, এই জায়গাটা ভালো করে লক্ষ্য করবে যে ক্রমাগত যখন একটা বিষয় খারাপ ফল করছে, তখন আমরা ডায়াগনস্টিক টেস্ট কিন্তু আমরা ব্যবহার করি, দুর্বলতা নির্ণয় পরীক্ষা। এই দুর্বলতা নির্ণয় পরীক্ষার মাধ্যমে আমরা কিন্তু আবার রিমেডিয়াল ক্লাসে তাদেরকে নিতে পারি। তাহলে ওই বিষয়ে সমস্যা দূর করার জন্য, এই সমস্যার প্রতিকারার্থে বিশেষ ক্লাস, রিমেডিয়াল ক্লাস নেবেন। দেখো, রিমেডিয়াল ক্লাস তখনই নেওয়া হবে যখন আমার দুর্বলতাটা জানা যাবে। তাহলে দুর্বলতা জানতে গেলে আমাকে প্রথমে কি করতে হবে? ডায়াগনস্টিক টেস্ট নিতে হবে, অর্থাৎ ছাত্রছাত্রীদের কি অসুবিধার কারণে হচ্ছে, বারবার ক্রমাগত খারাপ ফল করছে, তা নির্ণয়ের জন্য নির্ণায়ক পরীক্ষা, ডায়াগনস্টিক টেস্ট প্রয়োগ করবেন। তারপরে রিমেডিয়াল ক্লাস আসবে, কখনোই আগে কিন্তু রিমেডিয়াল ক্লাস উত্তর হবে না। যদি এই অপশনটা না থাকতো, তাহলে আমরা রিমেডিয়াল ক্লাসটা করতাম। ঠিক। 24 নম্বর দেখো, দেখা গেল একদল ছাত্র একজন ছাত্রকে নিগ্রহ করছে। আপনি এই ঘটনা দেখে আপনার প্রতিক্রিয়াটা কি হবে? আপনার প্রতিক্রিয়া কি হবে? উত্তর করবে। একদল ছাত্র একজন ছাত্রকে নিগ্রহ করছে, সেক্ষেত্রে আপনারই কি করবেন সেটা ভালো করে পড়ে দেখবেন। যারা অন্যায় করছিল শাস্তি দেবেন, পিতামাতাকে খবর দেবেন, আলাদা করে পরামর্শ দেবেন, তাদের সকলকে সতর্ক করে দেবেন। যেটা মনস্তাত্ত্বিক দিক থেকে হবে, সেটা হচ্ছে প্রত্যেক দোষী ছাত্রদেরকে আলাদা করে পরামর্শ দেওয়া, এটা কিন্তু আরো বেশি উপকার হবে। আবিষ্কার পদ্ধতির অপর নাম কি? আবিষ্কার পদ্ধতির অপর নাম কি? এটা আমার করানো রয়েছে, দেখবে। আবিষ্কার পদ্ধতি, যেটাকে আমরা বলি হিউরিস্টিক পদ্ধতি, এই হিউরিস্টিক পদ্ধতিটা হচ্ছে আবিষ্কার পদ্ধতি। শিক্ষার্থীরা তথ্য সংগ্রহ করবে, তথ্যগুলিকে ব্যাখ্যা করবে, শেষ পর্যন্ত একটি সিদ্ধান্তে পৌঁছাবে। এটা কোন পদ্ধতির বৈশিষ্ট্য? শিক্ষার্থীরা তথ্য সংগ্রহ করলো, তথ্যগুলোকে ব্যাখ্যা করলো, কোন সিদ্ধান্তে পৌঁছালো, এটা কোন পদ্ধতির বৈশিষ্ট্য হবে? বলো, উত্তর করবে। এগুলো থেকেও কিন্তু কোশ্চেন থাকতে পারে, কারণ এগুলো একটা
ডিপলি কোশ্চেন, যেগুলো আমাদের কোন বিশেষ শিখন পদ্ধতির ক্ষেত্রে এগুলো হয়ে থাকে, যেমন আমাদের আবিষ্কার পদ্ধতির ক্ষেত্রে কিন্তু এটা দরকার হয়ে থাকে। কম্পিউটার সহায়ক নির্দেশনা, কম্পিউটার সহায়ক নির্দেশনা মানে হচ্ছে যে কম্পিউটার অ্যাসিস্টেড ইনস্ট্রাকশন। আর কম্পিউটার সহায়ক শিক্ষণ যখন আমি বলবো তখন সেটা কম্পিউটার অ্যাসিস্টেড লার্নিং। তাহলে এটা কম্পিউটার সহায়ক নির্দেশনা যখন এটা হবে তখন এটা হবে সিএআই, যেটা কম্পিউটার সহায়ক নির্দেশনা বা কম্পিউটার অ্যাসিস্টেড ইনস্ট্রাকশন, এটা আমরা বলতে পারি। আজকে এ পর্যন্তই ছিল। পরবর্তী ক্লাসে আবার নতুন নতুন কোশ্চেন নিয়ে আমরা আলোচনা করব। সবাই অবশ্যই দেখবে এবং বন্ধুদের মাঝে কিন্তু শেয়ার করে দেবে।